আই লাইক পাগল। সবাই হেসে মরে গেল। সবাই ভিডিও রিল বানালো, নামে দিল পাগলা লাভ স্টোরি শ্রীমঙ্গল এডিশন। আর সেটা সবাই গোপনে তাহমিদের ফোনে শেয়ার করে দিল। তাহমিদ রাতের বেলা ফোন খুলে দেখলো ভিডিও চলে এসেছে। সে আর আরিশা দাঁড়িয়ে প্রেমের অভিনয় করছে। ব্যাকগ্রাউন্ডে লেখা চুপচাপ প্রেমিক আর লজ্জাবতী প্রেমিকা। তাহমিদ তখন ঠান্ডা করে ফোন বন্ধ করে বলল, এরা সবাই পাগল। কিন্তু সে হাসি চাপতে পারল না। আর দূরে দাঁড়িয়ে আরিশা মুখ টিপে হাসছে, চোখে অদ্ভুত এক ঝিলিক। রাত 10টা। সবাই একে একে এসে রিসর্টের ডাইনিং রুমে বসে। তাহমিদ আর আরিশা কিছুটা দূরে দাঁড়িয়ে গম্ভীর মুখে মুলান আর ইয়েন কিছু ফানি ভিডিও বানাতে ব্যস্ত। রিয়ানা আর নাদিবা গাল গল্প করছে, কিন্তু গেমের শুরু হওয়ার আগেই মুলান ঘোষণা করলো, আজ রাতের গেম লুকোচুরি। যে কেউ ধরা পড়বে তাকে একটা অদ্ভুত দুঃসাহসিক কাজ করতে হবে। সবাই উত্তেজিত হয়ে পড়ল। আরিশা বিরক্ত হয়ে বলল, আরে এইসব আবার কি? আমি তো জানি না। তাহমিদ মুস্কি হাসল। মুলান মানে অনেক ফাজলামি। গেম শুরু। লুকাতে হবে সবাই। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর গেম শুরু হলো। প্রথমে সবাই লুকালো, আর তাহমিদ আর আরিশা উল্টো একসাথে এক কোণায় লুকানোর প্ল্যান করলো। তাহমিদ হঠাৎ সবার চোখ এড়িয়ে পেছনে চলে গেল, আর আরিশা তাকে অনুসরণ করতে থাকলো। এদিকে মুলান আর ইয়েন দুজন লুকিয়ে গিয়ে একে অপরকে ভয় দেখাতে শুরু করলো, যেন সবার সামনে প্রথম ধরা পড়লে মজা হবে। আরিশা নিজের পিঠে একটা ছোট ঝুলন্ত টুপিও পরে ফেলল, যেন সহজে চিনতে না পারে। তাহমিদ একটু নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়িয়ে ভেবেই ফেলল, অদ্ভুত গেম তো, কিন্তু কিছু করব না। আরিশা আসলেই এক কষ্টের হাসি মেরে বলল, তুমি জানো কেউ ধরা পড়লে তাকে 2 প্যাকেট চিপস কিনে দিতে হয়? তাহমিদ ঝলসে উঠল। ওহ না। আরিশা ধরা পড়ল। এখন চলছে গেমের তীব্র প্রতিযোগিতা। সবাই লুকিয়ে থাকা অবস্থায় একসময় আরিশা একে একে ধরা পড়ল। মুলান এক্সপ্রেশন দিয়ে বলল, হ্যাঁ, তোমাকে পেলাম। আরিশা হালকা গম্ভীরভাবে বলল, 1 সেকেন্ড, আমি তো একটাই প্ল্যান করেছি, তোমাদের সবাইকে ঠকিয়ে পালাবো। এটা শুনে সবাই হাসিতে গড়াগড়ি। তাহমিদ তখন দাঁড়িয়ে বলল, যেহেতু তুমি ধরা পড়লে একটা ভয়ঙ্কর কাজ করতেই হবে। আরিশা চোখ বড় করে তাকালো। কি কাজ? তাহমিদ সরাসরি বলে দিল, কিছু না, তুমি আমার সেলফি হাতে বলো আমি তোমার পাগল প্রেমিক। আরিশা তো হতবাক। মুলান, ইয়েন, নাদিবা সহ বাকি সবাই হাসতে হাসতে উড়তে উড়তে বলল, চলো তোমাদের গেমের ফিনিশিং। আরিশা ঝটপট হেসে বলল, ওহো, শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা কোথাও গিয়ে মজা নাও। লুকাচুরি গেমের পর সবাই খেতে বসলো। সবাই একে একে খাবারের টেবিল ঘিরে বসে গেল। আরিশা আর তাহমিদ পাশে বসে মুখে হাসি, কিন্তু একে অপরকে একদম ধাঁধাভাবেই দেখে। তাহমিদ বলল, আজ কিছুটা মজা পাইলাম। আরিশা নরমে চোখ বড় করে হাসলো। অবশ্যই। সবাই মজা করেছে, কিন্তু শেষ পর্যন্ত মুলান ঘোষণা করলো, দুজনের সাথে মিস্ট্রি লুকোচুরি গেম হবে সবার জন্য। শ্রীমঙ্গল ট্যুর শেষ করে যে যার বাড়ি চলে গেল। তাহমিদ নিজের ঘরে দরজা বন্ধ করে গম্ভীর হয়ে বসে আছে। তুবা গালিবের পাশে বসে চিন্তিত গলায় বলছে, ওকে কি সত্যি সময় দিলেই ঠিক হবে? গালিব তুবার হাত ধরে বলল, ওর যুদ্ধ ওকেই লড়তে হবে সুইটহার্ট, আমরা শুধু পাশে থাকবো। তাহমিদ বিছানায় শুয়ে নিজের মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে এক পুরনো ছবি, মুলান, ইয়েন আর সেই মেইলিং এর সাথে তোলা। এক মুহূর্তের জন্য ওর বুকটা হু হু করে উঠল। তারপর ধীরে ধীরে ফোনের স্ক্রিন বন্ধ করে চোখ বন্ধ করলো। ঠিক তখনই গেটের বাইরে মৃদু শব্দ। মুলান আর ইয়েন এসে বলল, তাহমিদ, তোর জন্য বাইরে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তাহমিদ অবাক হয়ে বলল, কি আবার? মুলান রহস্যময় ভঙ্গিতে বলল, চল বাইরে। তাহমিদ দরজা খুলতে সবাই চিৎকার করে উঠল। সারপ্রাইজ? গালিব, তুবা, তৌহিদ খান, মুলান ও ইয়েন সবাই মিলে বারবিকিউ পার্টি করবে। এইসব কি আর, এই আয়োজন কখন করলে? ভাই এত প্রশ্ন না করে পার্টি এনজয় কর, আর আমাকে দেখতে দে। আহমেদ ভিলা। আরিশা ছাদে উঠে একা আকাশের দিকে তাকিয়েছিল। মনে মনে বলল, আমি তোমার থেকে দূরে থাকবো তাহমিদ খান, কারণ তুমি আর কষ্ট পাবে না আমার জন্য। অনি নিচে থেকে ডাক দিল, আরিশা খাবি নাকি চাঁদের সাথে কথা বলবি? আরিশা হেসে বলল, আসছি। ফ্রি পেয়ে তাহমিদের মন ভালো থাকলেও এখন আবার চুপচাপ হয়ে গেছে। তাই গালিব সিদ্ধান্ত নিয়েছে,
আবার তারা সবাই জিসানের বাড়ি যাবে। সকাল সকাল গালিব নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেল। ওদের বাড়িতে পৌঁছাতেই রিহানা, নাদিবা, আরিশারা হই হুল্লোড় শুরু করে দিল। তাহমিদ ভাইয়া এসেছেন, আজকে তো ফার্স্ট পার্টি হবে। মুলান একগাদা খাবার দেখে হাসতে হাসতে বলল। বাংলাদেশে আসলে সবচেয়ে ভালো লাগে এই খাওয়া দাওয়াগুলো। ইয়েন সবকিছু দেখে গম্ভীর মুখে বলল। আমি একদিন পুরো বাংলাদেশ খেয়ে ফেলবো। তাহমিদ অবশ্য খুব বেশি চঞ্চল হয়নি। সবার হাসি ঠাট্টার মাঝে সে নীরবে একটু দূরে বসেছিল। এদিকে আরিশা সুযোগ খুঁজছে তাহমিদের কাছে যাওয়ার। কখনো জল আনতে যাবে, তাহমিদের সামনে দিয়ে ঘুরে আসবে, কখনো বইয়ের অজুহাতে পাশে এসে দাঁড়াবে, কিন্তু তাহমিদ সবসময় একটা দূরত্ব বজায় রাখে। কখনো হালকা হাসে, কখনো কোনো উত্তরই দেয় না। একদিন বিকেলে সবাই উঠোনে খেলা করছিল। তাহমিদ একা ছাদের এক কোণে বসে আকাশ দেখছিল। আরিশা চুপি চুপি গিয়ে বলল। তুমি সবসময় এত দূরে থাকো কেন? তাহমিদ ধীরে বলে। সবার কাছের হলেই ভালোবাসা হয় না, মাঝে মাঝে দূরত্বই দরকার হয়। আরিশার মুখটা ম্লান হয়ে গেল। সে কিছু না বলেই নিচে নেমে গেল। দিন যেতে লাগলো। একদিন বিকেলে মুলান আরিশাকে ডেকে বলল। আরিশা, আমরা তো আর কিছুদিন আছি, এখনো তো তোমাদের গ্রামটা দেখা হলো না। ভাই তুমি গ্রাম দেখবে? আচ্ছা চলো তাহলে আজ আমরা সবাই গ্রাম দেখতে বের হই। তাহমিদ, আরিশা, মুলান, রিহানা, নাদিবা, ইয়েন, নওয়াজ, নাফিস ও মাহিরা সবাই মিলে গ্রাম দেখতে বের হলো। গ্রামের কাঁচা রাস্তা, আঁকাবাঁকা পথ, সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে কিছু কিশোর কিশোরী। গ্রামের মেয়েরা ছেলেদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চারপাশে সবুজে ঘেরা মাঠ, মাথা নুয়ে থাকা ধানের ক্ষেত, তার পাশ দিয়ে শান্ত নদী বয়ে যাচ্ছে। গ্রামের নীরব শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে সবাই একরকম মুগ্ধ। হঠাৎ সামনে দিয়ে দুই মেয়ে দৌড়ে এলো আরিশার কাছে। স্কুল জীবনে দুই বান্ধবী, শাম্মী আর নাজদিন। তারা আরিশাকে দেখে উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। আরিশা, আরিশাও হেসে হাত নাড়ল। ও মা, শাম্মী, নাজদিন এখানে? দুটো মেয়ে দৌড়ে এসে আরিশার গলা জড়িয়ে ধরল। সবাই মিলে হাসি ঠাট্টায় মেতে উঠল। তবে শাম্মী আজ নাজদিনের চোখ খুব দ্রুত চলে গেল তাহমিদের দিকে। ছেলেটা সাদা শার্ট আর জিন্স পরে নদীর পাড়ে একটু দূরে দাঁড়িয়েছিল। মাথার ওপর দিয়ে হালকা বাতাসে তার চুল উড়ছিল। চেহারায় এক ধরনের গম্ভীর মায়া মিশেছিল, যেন কোনো গভীর গল্প তার চোখের ভেতর লুকানো। শাম্মী থেমে তাকিয়ে থাকলো। নাজদিন কনুই দিয়ে গুঁতো মেরে ফিসফিস করলো। আরিশা, ওই আরিশা, ওই ছেলেটা কে রে? এত হ্যান্ডসাম, যেন সিনেমার নায়ক। আরিশা একটু লাজুক হেসে বলল, ও তাহমিদ ভাইয়া। শাম্মী চোখ বড় বড় করে বলল, তাহমিদ ভাইয়া নাকি বিশেষ কেউ? আরিশা একটু থমকে গিয়ে বলল, না মানে আমার মামাতো ভাই। কথাটা বলার সময় তার গলার স্বর যেন একটু নরম হয়ে গেল। রিহানা দূর থেকে দাঁড়িয়ে হাসছিল। মুলান আর ইয়েন কিছুটা অদূরে দাঁড়িয়ে তাদের কথাই শুনছিল। মুলান ফিসফিস করে বলল, দেখেছো, শুধু আরিশাই না, গ্রামের মেয়েরাও তাহমিদকে দেখে ক্রাশ খাচ্ছে। ইয়েন মাথা নেড়ে বলল। স্বাভাবিক, তাহমিদের এই কেরিশমা আছে। নওয়াজ আর নাফিস মজা করে একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসছিল। মাহিরা পাশে দাঁড়িয়ে বলল, তাহমিদ ভাই তো গ্রামের হিরো হয়ে যাবে মনে হচ্ছে। তাহমিদ কিছুই টের পেল না। সে তখনও নদীর জলরেখার দিকে তাকিয়ে নিজের জগতে হারিয়েছিল। তার কাছে এসব চটকদার কথার চেয়ে নদীর শান্ত বয়ে যাওয়া স্রোতটাই বেশি আপন মনে হচ্ছিল। কিন্তু আরিশার ভেতরে কোথাও একটা হালকা সুরসুরি লাগছিল। বান্ধবীদের চোখে তাহমিদকে অন্যরকমভাবে দেখাটা যেন তাকে অস্বস্তিকর এক মিষ্টি ঈর্ষায় ভরিয়ে দিল। নিজেও জানে না কেন বুকের মাঝে হালকা কাঁপুনি শুরু হলো, এক অজানা অনুভূতির নামহীন যন্ত্রণা। আরিশা বান্ধবীদের বিদায় দিয়ে চলে আসলো নদীর পাড়ে। তখন সবাই হাসি ঠাট্টায় মেতে আছে। পেছন থেকে নিঃশব্দে আরিশা এগিয়ে এলো তাহমিদের দিকে। তার হাতে নদীর ঠান্ডা পানি, মুখে দুষ্টুমিতে ভরা এক চোরা হাসি। এক মুহূর্তে সুযোগ পেয়ে আরিশা ঝপ করে তাহমিদের দিকে পানি ছিটিয়ে দিল। ঠান্ডা পানি ছিটায় চমকে ওঠে তাহমিদ। দ্রুত পেছনে তাকালো আর দেখলো আরিশা দৌড়ে পালাচ্ছে। তুই শেষ আজ। চোখ রাঙিয়ে বলে দৌড় দিল তাহমিদ আরিশার পেছনে। আরিশা হাসতে হাসতে রিহানা আর বাকিদের দিকেই ছুটছিল, মুখে বিজয়ের হাসি, চোখে খুশির দীপ্তি। বাঁচাও বাঁচাও! আরিশা দুষ্টুমিতে চিৎকার করছিল।
কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তাহমিদ ঝট করে এসে তাকে কোলের মধ্যে তুলে নিল। আরিশা হতভম্ব হয়ে গেল, চুল এলোমেলো হয়ে গেল দৌড়াতে দৌড়াতে, আর এখন হঠাৎ কোলের মধ্যে উঠে পড়া। না না ভাইয়া প্লিজ, পানিতে ফেলো না প্লিজ। আরিশা আতঙ্কে কাপা কণ্ঠে বলল, চোখ গোল গোল হয়ে গেছে ভয়ে। তাহমিদ ঠোঁটে দুষ্টু হাসি মেখে বলল, এত সাহস, আমার উপর পানি ছিটাস, এবার শাস্তি পেতে হবে। সে আরিশাকে নিয়ে নদীর কিনারার একদম কাছে গেল। পানির ঢেউয়ের ছলা ছলা শব্দ পায়ের নিচে শোনা যাচ্ছিল। আরিশা ভয়ে চোখ বন্ধ করে ফেলল, শরীর শক্ত করে ধরল তাহমিদের গলা। কিন্তু তাহমিদ হেসে হালকা ভয় দেখালেও শেষ পর্যন্ত ফেলল না, একটু ঝুঁকিয়ে বলল, ভাবছো ফেলবো তাই না? আফসোস, এত সহজে শাস্তি দিব না। আরিশা চোখ খুলে হেসে উঠল, কিন্তু বুকের ধুকপুকনিটা যেন তখনও থামেনি। কোল থেকে নামার সময় লজ্জায় তার গাল লাল হয়ে উঠেছিল, চোখে মুখে যেন আনন্দের সাথে মিশেছিল এক রকমের অন্যরকম অনুভূতি, এক টুকরো ভালো লাগার হালকা আবেশ। পেছনে রিহানা, মুলান, নাদিবা, ইয়েন, নওয়াজ, নাফিস আর মাহেরা সবাই দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হেসে কুটি কুটি খাচ্ছিল। মুলান হেসে বলল, ওহো, গ্রামের নদীর পাড়ে ভালোই রোমাঞ্চ জমে উঠেছে দেখি। রিহানা ফিসফিস করে বলল, আহারে, যদি তাহমিদ ভাইয়া একটু বুঝতো আরিশার মনের কথা। বিকেল হয়ে এসেছে, সবাই হাঁটতে হাঁটতে বাড়ির পথ ধরেছে। সবুজ ধানক্ষেতের ফাঁক দিয়ে রোদের শেষ আলো এসে পড়ছে তাদের মুখে। হালকা বাতাসে গ্রামের ঘ্রাণ যেন আরও গাঢ় হয়ে উঠেছে। হঠাৎ তারা দেখতে পেল আরিশাদের এক প্রতিবেশী পুকুরে বসে মাছ ধরছে। পুকুরের পানিতে ছলছল ঢেউ, মাঝে মাঝে বড় বড় মাছ লাফ দিয়ে উঠছে। দৃশ্যটা এতই সুন্দর আর আকর্ষণীয় ছিল যে মুলান, ইয়েন, নওয়াজ আর নাফিস আর থাকতে পারল না। চলো না আমরা মাছ ধরি। বলে হঠাৎ করে তারা জামার হাতা গুটিয়ে পুকুরে নেমে পড়ল। পানিতে নেমে এক একজন মজা করতে লাগলো। কেউ পা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, কেউ আবার পানি ছিটাচ্ছে। আরিশারও ইচ্ছে হলো নেমে পড়তে। সে খুশিতে এগিয়ে যেতে শুরু করলো পুকুরের ধারের দিকে। ঠিক তখনই তাহমিদ গম্ভীর কণ্ঠে বলল, আরিশা, এক কদমও এগোবে না। আরিশা থমকে দাঁড়িয়ে চমকে তাকালো তাহমিদের দিকে। তাহমিদের কণ্ঠে আজ কোনো দুষ্টুমি বা মজা ছিল না, ছিল একটা নিরেট কঠিন নির্দেশের শক্তি। তাহমিদ চোখ রাঙিয়ে বলল, তুমি কি এখনো ছোট মেয়ে আছো? ভিজে শরীর নিয়ে বাড়ি যাবে, এই অবস্থা দেখে সবাই কি বলবে ভেবেছো? আরিশা শুকনো ঠোঁট কামড়ে কিছু বলতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। জীবনে সে কখনো কারো কথায় থেমে থাকেনি। মা বাবার কথাও মনের মতো না হলে শুনতো না, কিন্তু আজ তাহমিদ ভাইয়ার এই একটুকু ধমকেই থেমে গেল। চুপচাপ দাঁড়িয়ে রইল আর পুকুরে নামলো না। মাথা নিচু করে দুই হাত পেছনে ধরা মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো, যেন নিজের ছোট্ট একটা ভুলের জন্য খুবই লজ্জিত। রিহানা দূর থেকে দাঁড়িয়ে হাসছিল। মুলান আর ইয়েন কিছুটা অদূরে দাঁড়িয়ে তাদের কথাই শুনছিল। রিহানা আর মাহেরা দূর থেকে দৃশ্য দেখে হাঁ করে তাকিয়ে রইল। রিহানা কানের কাছে ফিসফিস করে বলল, মাহিরা, আরিশা থেমে গেল। আরিশা যে কারোর কথায় কানই দেয় না। মাহেরা ফিসফিস করে জবাব দিল, তাহমিদ ভাইয়ার কথায় নত হয়েছে, বুঝতেই পারছো বিষয়টা কতটা গভীর। পুকুরের পাশে থায় দাঁড়িয়ে থাকা আরিশাকে দেখে মনে হচ্ছিল তার ভেতরের এক দুষ্টু নদী আজ তামাম হয়ে গেছে, দুষ্টুমি হারিয়ে গিয়ে জায়গা করে নিয়েছে এক অদ্ভুত মিষ্টি আনুগত্য, যার নাম ভালোবাসা, হয়তো অজান্তেই। আর পানির মাঝে দাঁড়িয়ে থাকা মুলান, ইয়েন, নওয়াজ আর নাফিস হাসতে হাসতে মজা করছিল, কিন্তু তাহমিদ ছিল নির্লিপ্ত। তার মুখে হালকা একটা কঠোরতা, আর মনে এক অদৃশ্য দায়িত্বের বোঝা, যা কেবল সে আর তার নীরব চোখ জানে। বিকেল করিয়ে সন্ধে নেমে এসেছে। সবাই একে একে বাড়ির উঠানে ঢুকছে, হাত পা গায়ে কাদা মাখা। মুলান, ইয়েন, নওয়াজ আর নাফিস চারজনই হাসতে হাসতে পুকুর থেকে ফিরেছে। প্রত্যেকের হাতে ধরা বিশাল বিশাল মাছ কাটায় কাটায় কিলবিল করছে। তাদের এই অবস্থা দেখে তুবা, গালিব, জিসান, অনি, নীলা আর নিলয় হাসতে হাসতে শেষ। তুবা তো পেট ধরে বসে পড়ল হাসতে হাসতে। উফ, এরা তো আস্ত পুকুরটাই খাটিয়ে এনেছে। গালিব ঠাট্টা করে বলল, এত বড় মাছ তো মাছের দোকানেও পাওয়া যায় না রে। নিলয় হেসে যোগ দিল, আর শরীরের কাদা দেখেছো? মাছ ধরতে গিয়েছিল নাকি কাদা দিয়ে শরীর মোড়া রেসিং করতে গিয়েছিল? সবাই হেসে হেসে একেবারে উল্লাসে মেতে উঠল। পুকুর থেকে আসা চারজনও মাথা চুলকাতে চুলকাতে লজ্জা আর গর্ব মিশিয়ে হাসছিল, কিন্তু এত হাসি ঠাট্টার মধ্যে
অনির চোখে পড়ে গেল আরেকটা দৃশ্য। এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকা আরিশা। সবার এত আনন্দের ভিড়ে ওর মুখে কোনো শব্দ নেই। চোখ মাটির দিকে হাতের আঙুল দিয়ে চুপচাপ মাটি আঁকড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। অনেক কিছুটা চিন্তিত গলায় কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আরিশা কি হয়েছে মা, এত চুপচাপ কেন? আরিশা মুখ তুলল না, মুখ শক্ত করে রইল, কোনো উত্তর দিল না। কিন্তু ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা রিহানা ওর হয়ে উত্তর দিল, মুখে দুষ্টু একটা হাসি টেনে। ও ভাইয়ার ধমক খেয়েছে, পুকুরে নামতে চেয়েছিল, তাহমিদ ভাইয়া কড়াকড়ি বারণ করেছে। উত্তর শুনে অনি একটু থমকে গেল, তারপর মুচকে এসে বলল, যাক, তাহমিদ অন্তত থামতে পেরেছে। তার গলায় যেন স্বস্তির এক ছোঁয়া, যেন এতদিনের দুষ্টুমিতে ভরা ছোট্ট মেয়েটাকে একটু দায়িত্বের ছায়ায় দেখতে পেরে মনের ভেতর কোথাও শান্তি খুঁজে পেয়েছে। সকলের হইচই আর হাসিতে কেটে যাচ্ছিল দিনগুলো। প্রথমেই তারা গ্রামের সবুজে ঘেরা মাঠ, নরম মাটির পথ আর বয়ে চলা নদী দেখে মুগ্ধ হয়েছিল। ছোট ছোট নৌকা, জেলে পল্লী আর শিশির ভেজা ধানের গন্ধ যেন এক টুকরো স্বর্গ। মুলানা নিয়ে প্রায়ই সকালে হাঁটতে বের হয়ে রাস্তা ভুলে ফেলতো। একদিন তারা ভুল করে গরুর পালের পেছনে চলে গিয়েছিল। নওয়া শেষে চিৎকার করে বলেছিল, তোমরা চাইনিজরা গরুর সঙ্গে দোস্তি করে ফেলেছো নাকি? নাদিবা আর রিহানা মিলেমিশে গ্রামের এক ছোট্ট দোকান থেকে ফুচকা খেতে গিয়েছিল। শেষে দেখা গেল তারা দোকানদারকে রীতিমতন হাঁফিয়ে ফেলেছে দামাদামিতে। একদিন সকলে দল বেঁধে পুকুরে মাছ ধরতে গিয়ে নওয়াজ পুকুরে পিছলে পড়ে গিয়েছিল। মাহিরা তখন রসিকতা করে বলেছিল, বিয়ে করার আগে ভালো করে হাঁটা শিখে নিও ভাইয়া। জিসান অনির সেই আগের মতন রোমান্টিক আছে। প্রতিদিন সন্ধ্যায় উঠানে বসে সবাই গল্প করত, আর এরই মাঝে সুযোগ বুঝে জিসান অনির দিকে মিষ্টি করে তাকিয়ে থাকত। একদিন লুকিয়ে অনির চুলে ধানের ফুল গুজে দিয়েছিল। জিসান অনি মুচকে এসে বলেছিল, তুমি তো গ্রামে এসে আরো বেশি প্রেমিক হয়ে গেছো। আর জিসান ফিসফিস করে বলেছিল, শুধু তুমি বলো, আমি তোমার জন্য পৃথিবীর যে কোনো কিছু হয়ে যেতে পারি রাঙ্গা বউ। রাতে তারা দুজনে উঠোনের এক পাশে নরম মাটিতে বসে তারা দেখত। কখনো হাত দিয়ে ছুঁয়ে দিত নিঃশব্দে, কখনো চোখে চোখ রেখে সব কথা বলে নিত কোনো শব্দ ছাড়াই। আর তাহমিদ আরিশার খুনসুটি, সেটা তো শেষ নেই। তাহমিদ আর আরিশা ঝগড়া চলছিল প্রতিদিনের রুটিনের মতন। কখনো সকালে আরিশা মাটির রাস্তা থেকে কাদামাটি ছুঁড়ে মারত তাহমিদের দিকে। তাহমিদ গম্ভীর গলায় বলতো, আরিশা, আরেকবার করলেই দেখ কি করি। আরিশা দুষ্টু হাসি দিয়ে দৌড়ে পালাতো, তাহমিদ পেছন পেছন দৌড়ে ধরতো, মাঝে মাঝে সত্যি সত্যি ধরেও ফেলতো। তখন আরিশার মুখ গম্ভীর করে বলতো, ভাইয়া ক্ষমা করে দাও না, আর করবো না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার নতুন দুষ্টুমি শুরু। একদিন নদীর ধারে বসে আরিশা ভিজে পা ডুবিয়ে রাখছিল। তাহমিদ দেখে কড়া গলায় বলল, শোনো, এখন তুমি আর ছোট নেই, ঠান্ডা লেগে যাবে পা ভিজিয়ে রাখলে, চলো বাড়িতে। আরিশা অভিমানে গাল ফুলিয়ে বসেছিল, কিন্তু তাহমিদ কাছে গিয়ে হাত ধরে টেনে তুলেছিল নরম করে, কিন্তু মনে হচ্ছিল যেন কোনো দায়িত্ব অনুভব করছে। এভাবে দিন চলে যায়। সকালের কুয়াশা মাখা পথ ধরে হাঁটা, দুপুরে গরমে পুকুর পাড়ে গল্প, বিকেলে মাঠে ঘুরি ওরা, সন্ধ্যায় উঠোনে গল্পের আসর, রাতে বাড়ির টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ শোনা। এভাবে 2টা মাস কেটে গেল হেসে, খেলাধুলো করে, ঠাট্টা মজা করে। আর 2 মাসের শেষে সবার মনে একটা মিষ্টি বিষণ্ণতা ছড়িয়ে পড়ল। ফেরার সময় হয়ে এসেছে। আরিশা চুপচাপ বসেছিল উঠানের এক কোণে, আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল, এই গ্রাম, এই দিনগুলোর সবচেয়ে বড় কথা তাহমিদ ভাইয়ের কঠিন শাসন আর নরম মন, এগুলো ভুলবো কি করে? ওদিকে তাহমিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়েছিল। দূর থেকে ওর চোখে একটা কঠিন মায়া। এই ছোট্ট মেয়েটা বড় হয়ে যাচ্ছে, অথচ সে নিজেই বুঝে উঠতে পারছে না কিভাবে তাকে আগলে রাখবে। ফ্লাইটের আগের রাত বাড়ির সবাই মিলে বিদায়ের ছোট্ট একটা আয়োজন করলো। হালকা খাবার, গল্প, আড্ডা, কিন্তু কারো মুখে সেই চেনা হাসিটা নেই। আরিশা বারান্দার অন্ধকার কোণে দাঁড়িয়েছিল, চোখে জল আটকানোর ব্যর্থ চেষ্টা করছিল। সে জানে কাল সকাল হতেই তাহমিদ ভাইয়া আবার তার ছায়া হয়ে যাবে, দূরে ধরাছোঁয়ার বাইরে। জিসান তাহমিদের পিঠে হাত রেখে বলল, পড়াশোনার দিকে মন দাও, সময় একবার গেলে আর ফিরে আসে না। তাহমিদ মাথা নেড়ে সম্মতি জানায়। অনেক কাঁদো কাঁদো গলায় বলল, ভালো থেকো বাবা, মনে রাখিস আমরা সব সময় তোর সাথে আছি। মুলানা রিয়েন তো পকেট ভর্তি মিষ্টি, পিঠা আর চানাচুর নিয়ে মহাব্যস্ত। চায়নাতে ফিরে গিয়েও এসব খাবো। মুলান বলল হেসে। শেষ রাতে তাহমিদ ছাদে একা দাঁড়িয়ে আকাশ দেখছিল।
তার মনে ভেসে উঠল অস্পষ্ট কিছু মুখ। একদিকে আরিশার জলভরা চোখ, অন্যদিকে তার নিজস্ব অসমাপ্ত যুদ্ধ। সকালে এয়ারপোর্টের দিকে রওনা হলো সবাই। বিদায়বেলায় আরিশা এগিয়ে এসে বলল খুব আস্তে, ভালো থেকো। তাহমিদ কিছু বলল না, শুধু হালকা মাথা নোয়ালো। তার চোখেও ছিল একটা অদ্ভুত কষ্টের ছায়া। চায়নায় ফিরে এলো তাহমিদ, মুলান, ইয়েন, গালিব আর তুবা। তিনটে ভিন্ন ভিন্ন জীবনের রং মিশে গেল এই ব্যস্ত শহরের ব্যস্ততায়। তাহমিদ আবার শুরু করলো তার ইউনিভার্সিটি লাইফ, প্রচুর পড়াশোনা, প্রজেক্ট, প্রেজেন্টেশন, আর তার পুরনো গিটারটা, যেটা সে নতুন করে আবার জুড়ে নিয়েছে। নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাই, যাতে মনের খালি জায়গাগুলো আর চেঁচিয়ে না ওঠে। মুলানা নিয়ে নিজেদের কোর্সের পাশাপাশি পার্ট টাইমে জব জয়েন করলো। টাকা জমিয়ে বড় একটা প্ল্যান আছে, তাদের ভবিষ্যতে নিজেরা একটা ছোট্ট ক্যাফে খুলবে। এদিকে গালিব তার পারিবারিক বিজনেসের সাথে যুক্ত হয়ে গেল চায়নায়। চাইনিজ বিজনেস পার্টনারদের সাথে মিটিং, কনফারেন্স, ইনভেস্টমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি। তুবা আবার নিজের আরেকটা আলাদা জগৎ হারিয়ে গেল, যেখানে সে ডাক্তার, মা আর সবার নির্ভরতার ছায়া। রাতে সবাই নিজেদের ব্যস্ত জীবনের ক্লান্তি নিয়ে একসাথে বসতো। তাহমিদ তখন হাসতো, কম কথা বলতো, কিন্তু তুবা জানতো তার ছেলের চোখে নীরবতা এখনও কাঁদে। তুবা মাঝে মাঝে তাহমিদের মাথায় হাত রেখে বলতো, মন খারাপ করে বসে থাকিস না, বাচ্চা ছেলে আমার সবসময় ঠিক করে দেয়। গালিব কখনো কখনো তাহমিদকে অফিসের কাজে নিয়ে যেত। তাহমিদও চেষ্টা করছিল তার জীবনকে একটু একটু করে গুছিয়ে নিতে। মুলানা রিয়েনও সবসময় তাহমিদের পাশে থাকার চেষ্টা করত, তবে তাহমিদের মন জানে সে কোনোদিন আর আগের মতন হতে পারবে না। তাহমিদের বন্ধুত্বপূর্ণ বন্ধন, গালিবের সকল ব্যবসায়ী রূপ, তুবার মা আর চিকিৎসক হয়ে ওঠা, আর মুলান ইয়েনের দুষ্টুমিতে ভরা স্বপ্ন, সব মিলিয়ে চায়নায় এক নতুন জীবনের গল্প শুরু হলো। চায়নার সেই ব্যস্ত জীবন, ক্লাস, কাজ আর ছোট ছোট দায়িত্বে ভরা দিনগুলো। তার মাঝেও তাহমিদের ফোনে বারবার একটাই নাম ভেসে উঠত, আরিশা। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মাঝে মাঝে ইমেলেও আরিশা বারবার মেসেজ পাঠাতো। তুমি কেমন আছো? একটু কথা বলবে? তুমি কি এখনও রাগ করে আছো? আমাকে ভুলে গেলে? দিন যায় রাত যায়, তাহমিদের ফোনে সব মেসেজ জমতে থাকে, কিন্তু রিপ্লাই আসে না একটাও শব্দ না। তাহমিদ মেসেজগুলো পড়তো, কখনো ঠান্ডা মুখে, কখনো চোখ বন্ধ করে, কিন্তু আঙুল কখনো রিপ্লাই বাটনের দিকে এগোয়নি। তাহমিদের ভেতরের কণ্ঠ চিৎকার করে বলতো, তুই উত্তর দিবি, না দিলেই তুই দুর্বল হয়ে যাবি। মুনাল অনেকবার বলেছে, ভাই যা মন থেকে চাস সেটা কর, নইলে একদিন আফসোস করবি। ইয়েনও বলেছে, কেউ যদি অপেক্ষা করে সেটার মূল্য দিতে শেখ। কিন্তু তাহমিদ শুধু চুপ থেকেছে। একদিন রাতে গাঢ় অন্ধকারে সে তার গিটারটা নিয়ে বারান্দায় বসেছিল। নরম বাতাস বইছিল চায়নার শহরের ওপর দিয়ে। ফোনটা পাশে রাখা স্ক্রিনে আরিশার শেষ মেসেজ, আমি আর তোমায় বিরক্ত করব না, তোমার সুখের জন্য প্রার্থনা করব সব সময়। তাহমিদ ফোনটা উল্টে দিল, গিটারটা কোলে রেখে বেসুরো করে টোকাতে লাগলো। তার বুকের ভেতরে জমে থাকা কান্নাটা আঙুলের ভেতর দিয়ে বেরিয়ে আসছিল সুর হয়ে, কিন্তু ঠোঁট থেকে কোনো কথাই বের হলো না। শুধু একটা নীরবতা আর একটা নীরব অভিমান, একটা অসমাপ্ত গল্প। 3 বছর পরে তাহমিদ তার নিজের রুমে বসে ফাইনালের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে তার কলিং বেলের শব্দ শুনে সে উঠে দরজা খুলতে যায়। দরজার পেছনে দাঁড়িয়েছিল একটা ছোট্ট পুতুলের মতন মেয়ে। প্রথমে সে অবাক হয়ে তাকিয়ে থাকলো মেয়েটার দিকে, কিছুটা স্বপ্নভাবে দাঁড়িয়েছিল। তখনই গালিব পেছনে দাঁড়িয়ে বলল, তাহমিদ দেখো কে এসেছে। তাহমিদ অবাক হয়ে তাকিয়ে রইল। এটা আরিশা এখানে কিভাবে এলো? তার মনে হাজারটা প্রশ্ন জমে গেল। গালিব মুচকে এসে বলল, হ্যাঁ আরিশা। তাহমিদ হঠাৎ অনুভব করলো যেন কিছু একটা তার ভেতর ভেঙে গেছে। সে শুধু দাঁড়িয়ে রইল কোনো উত্তর না দিয়ে। আরিশা এক হাত দিয়ে তার সুটকেসটি ধরে, তার মুখে এক অদ্ভুত রকমের শান্তি ছিল। তাহমিদ ধীরে ধীরে গালিবের দিকে তাকালো এবং তারপর আবার আরিশার দিকে। পাপা, এটা কিভাবে সম্ভব? তাহমিদ অবাক হয়ে মাটিতে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে সেই পিচ্চি মেয়েটা আজ বড় হয়ে গেছে। কিন্তু এত বছর পরে কেন? কেন এই সময়? আরিশা মিষ্টি হাসি দিয়ে বলল, স্কলারশিপ পেয়ে চায়নায় এসেছি তোমার ইউনিভার্সিটিতে। তাহমিদ তখনই বুঝতে পারল পুরো পরিস্থিতিটা একেবারে বদলে গেছে। এর আগে যেটা ছিল, এখন আর সেই আগের আরিশা নেই। আরিশা আবার ফিরে এসেছে, তবে অন্য রূপে। তাহমিদ শুধু এক কথাই বলল,
এটা সত্যি এক স্বপ্নের মতো লাগছে। রাতে বিছানায় শুয়ে আরিশা ভাবছে, 3 বছর পর এই প্রথমবার তাহমিদকে দেখতে পেল। তার চোখের সামনে দাঁড়িয়েছিল সেই ছেলে, যে তার জীবনে একসময় ছিল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সে শুধুই একটা পরিচিত মুখ, আর কিছুই না। তার মধ্যে কোনো আগের টান নেই। আরিশা ঘুমিয়ে পড়ল। সকালবেলা তাহমিদ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হচ্ছিল। সেই সময় গালিব বলল, তেজ, তুমি আরিশাকে নিয়ে যাও, ও এখানে নতুন কিছু চিনে না, তাই এখন থেকে আরিশাকে তুমি হেল্প করবে। তাহমিদ মাথা নাড়ল। গালিবের কথায় নিজের সাথে তাহমিদ আরিশাকে নিয়ে ইউনিভার্সিটিতে গেল। তাহমিদ ছিল বাধ্য ছেলের মতো। ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর আরিশা কিছুটা অস্বস্তি অনুভব করেছিল। সে মনে মনে ভাবছিল, এখানে কি সে আসলে টিকে থাকতে পারবে? এখানকার পরিবেশ কি মানিয়ে নিতে পারবে? কিন্তু বিশ্ববিদ্যালয়ে পা রাখতেই মুলাল আর ইয়েন তাদের সামনে এসে দাঁড়ালো। তারা দুজনেই দেখে অবাক হয়ে গেল। তাদের চোখে চিন্তা এবং এক ধরনের অপ্রত্যাশিত খুশি ছিল। মুনাল অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা আরিশা কত বড় হয়ে গেছে। তুমি তো ঠিক আগের মতোই আছো মুলান ভাইয়া। ইয়েনও চমকে গিয়ে বলল, তুই কি এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছিস? আরিশা একটু হেসে বলল, হ্যাঁ, কিছুদিন আগে আমাকে জানানো হয়েছিল। তাহমিদ তখন অল্প একটু হাসল, কিন্তু তার চোখে কোনো চাহিদা ছিল না। সে জানতো সব কিছুই বদলে যাবে এই বিশ্ববিদ্যালয়ে, আর এই নতুন পরিস্থিতিতে সব কিছু নতুন করে শুরু হবে। সে জানতো আরিশা হয়তো অনেক কিছু শিখবে, কিন্তু তার জন্য তাকে নিজেকে অনেকটা বদলাতে হবে। আরিশা তখন মুলান আর ইয়েনের সাথে কিছু কথা বলছিল, কিন্তু তার মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। সে এখনও বুঝতে পারছিল না সে কি চাইছে। তাহমিদ থেকে দূরে গিয়ে সে কি আসলে শান্তি পাবে? মুলান আর ইয়েনের সাথে কথা বলতে বলতে আরিশা অবশেষে তাহমিদের দিকে তাকালো। তাহমিদের মধ্যে সেই পুরনো ঠান্ডা ভাব ছিল। সে জানতো এটা আর আগের মতন সম্পর্ক হবে না। তাহমিদ আরিশাকে তার নির্ধারিত ক্লাসরুমের সামনে নিয়ে এসে থামলো। ঠান্ডা গলায় বলল, এই তোমার ক্লাস, শুভকামনা। তারপর কোনো অপেক্ষা না করে সোজা নিজের ক্লাসের দিকে চলে গেল। আরিশা দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তাহমিদের চলে যাওয়ার দিকে। বুকের ভেতর হালকা একটা হাহাকার উঠলেও সে নিজেকে সামলে নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ল। সবার ভেতরে সে যেন একা একা, একেবারে ভিন্ন একটা দ্বীপের মতো। ক্লাস তখনও পুরোপুরি ভরেনি। সে একটা মাঝামাঝি বেঞ্চে বসে চুপচাপ নিজের ব্যাগটা গোছাচ্ছিল। হঠাৎ পাশের চেয়ারটায় বসে একটা ছেলেও তার দিকে বন্ধুসুলভ হাসি ছুড়ে দিল। হাই, আমি আসিফ, বাংলাদেশ থেকে। এখানে তুমি নতুন মনে হচ্ছে। ছেলেটা প্রাণবন্ত কণ্ঠে বলল। আলিশা প্রথমে একটু অবাক হলো, তারপর মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, আমি আরিশা আহমেদ জেনি। আমিও বাংলাদেশ থেকে এসেছি। সাকিব খুশি হয়ে বলল, আরে বাহ, তাহলে তো আমরা একই দেশ থেকে। এখানে বাংলাদেশির সংখ্যা খুব কম। তোমার এখানে আসার অভিজ্ঞতা কেমন? আরিশা একটু হেসে বলল, নতুন সব কিছু একটু নার্ভাস লাগছে, তবে আশা করি সামনে নিতে পারবো। সাকিব বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বলল, চিন্তা করো না, আমি তো আছি, তোমাকে সব দেখাবো শেখাবো। তার সহজ সরল আচরণে আরিশার মুখে একটু প্রশান্তির ছায়া ফুটে উঠল। এতদিন পরে সে যেন প্রথমবার কাউকে নিজের গল্প বলতে সাহস পেল। কিন্তু দূর থেকে কেউ একজন যে জানালার পাশে দাঁড়িয়েছিল গম্ভীর চোখে, এই নতুন বন্ধুত্ব দেখছিল সে, আর কেউ না, তাহমিদ তাজতেজ। তার চোখের গভীরে যেন ঝড় বইছিল, কিন্তু সে কোনো শব্দ না করে নিজের পথ ধরে হাঁটতে লাগলো। ক্লাস শেষ হতে তখনও খানিকটা বাকি। সাকিব আর আরিশা একসাথে হাসি মুখে ক্লাসরুম থেকে বের হলো। সাকিব প্রস্তাব দিল, চলো তোমাকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই। আরিশা একটু ভেবে বলল, ঠিক আছে, এখন তো আবার কোনো ক্লাসও নেই। তার গলায় যেন একটা নতুন স্বাধীনতার আবেশ। এতদিন পরে সে আবার হেসে কথা বলছে। ওরা দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে পুরো ক্যাম্পাস ঘুরে দেখছিল। লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, লেকের ধারে সাজানো ছোট ছোট গাছের সারি, আর দূরের সুন্দর পাহাড়ের রেখা। আর সেই সময় কিছুটা দূরে ছায়ার মতো নীরবে হাঁটছিল এক ছায়ামূর্তি, তাহমিদ। সে আরিশা আর সাকিবের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল এক অদ্ভুত অস্বস্তি, যেটা সে নিজেও বোঝাতে পারছিল না। সাকিব হেসে বলছিল, তুমি তো খুব ভদ্র আর শান্ত দেখছি, এখানে সবাই তোমাকে পছন্দ করবে। আরিশা মৃদু হাসল। শান্ত মনে হলেও ভেতরে কিন্তু অনেক ঝড় আছে। তার কথায় চাপা কষ্টের ছোঁয়া ছিল।
তাহমিদের মুঠোয় ধরা ব্যাগের স্ট্রাপটা একটু শক্ত হয়ে এলো। সে আর সহ্য করতে পারল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। নিজের মনে বলল, তাহমিদ খান তেজ, তোর এগুলো ভাবার কোনো অধিকার নেই। তুই নিজের পথ বেছে নিয়েছিস। আরিশা বুঝতেই পারছিল না যে কারো দৃষ্টি তার উপর ছায়ার মতো লেগেছিল। তার মন তো অন্য কিছু খুঁজছিল, একটু স্নেহ, একটু আপনজনের উষ্ণতা। কিন্তু সেই আপনজন তো আজ অনেক দূরে। সাকিব বলল, তুমি চাইলে আমরা বিকেলে ক্যাফেতে বসতে পারি, এখানের কফি দারুণ মজা। আরিশা হেসে সম্মতি দিল। আজ অনেক দিন পরে তার একটু হালকা লাগছিল বুকের ভেতর, কিন্তু কোথাও যেন অদৃশ্য একটা টান এখনও তাকে থামিয়ে রাখছিল। কোনো এক অদেখা দৃষ্টি, কোনো এক হারিয়ে যাওয়া সম্পর্কের ভার। বিকেলে নরম রোদে পুরো ক্যাম্পাস ঝকঝক করছিল। ক্যাফের সামনে ছোট্ট টেবিলে বসেছিল সাকিব আর আরিশা। দুজনের সামনে কফির কাপ থেকে হালকা ধোঁয়া উঠছে। সাকিব জিজ্ঞেস করলো,